তারা টাকা ছাড়া কোনো কাজ করে না। কারণ এরা এমন একটা লোক যে আজান দিলে পরেও তারা আজানের টাকা নিয়ে আজান দেয়। তারা মসজিদ ইমামতি করে টাকার বিনিময়ে, তারা টাকা ছাড়া কিছু করে না। আমার মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যে দোয়া পড়াইতে হয়, সে দোয়াতেও টাকা দিতে হয়। ওই ছোট্ট মেম্বারটা আমার জন্ম সনদ দেয়। জি। তো রাজনীতিবিদদের জন্ম সনদ ছাড়া আপনার জন্মের অস্তিত্ব নাই। হুম। আর সেই মেম্বারকে প্রশ্ন করবেন, বেটা তুমি চলবো কেমনে? এই যে অশালীন যাই হোক, আমি এই অপদ্ধতিত বিষয়টা আসলে বক্তব্য বুঝলাম না যে যে আপনি চলেন কি করে, এই প্রশ্নটা অশালীন কি করে হয়, রাজনীতিবিদরা এই অশালীন প্রশ্নের উত্তরটা কেন অযৌক্তিক। দিতে পারবেন না যে আমার ইনকামের উৎস এটি স্বচ্ছ? জামাতকে কি বলবো বলেন, যারা আল্লাহকে বিক্রি করে ফেলতে পারে, যারা বলতে পারে ভোট দিলে পাল্লায় খুশি হবেন আল্লাহ। একমাত্র পড়াশোনা লেখাপড়া সিরিয়াসলি করছে জামাতের লোকেরা, আর কেউ সিরিয়াসলি লেখাপড়া করে নাই, সবাই এগ্রেসিভ করে গেছেন। কারণ জামাতে একটা বিশাল একটা কর্মী বাহিনী গঠিত হয়ে গেছে, যেই কর্মী বাহিনী একটা প্রশাসন চালানোর জন্য অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ। তাদেরকে যে কোনো জায়গায় কাজে লাগালে, যে কোনো জায়গায় কাজ দিলে তারা অন্য যে কোনো লোকের চেয়ে দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে। তার মানে জামাতের কর্মী আছে, নেতৃত্ব কম। নেতৃত্ব নাই তো। নেতৃত্ব নাই, জি। নেতৃত্ব কই আছে বলেন? জি, নেতৃত্ব নাই জামাতের তো। বিষয়ে আপনার। বিশ্বাসযোগ্য নেতৃত্ব কে আছে? জি, একটু আসি জামাতের ভূমিকা। তারা বলছেন প্রথমে বেগম জিয়ার সাথে দেখা করে, মানে লন্ডনে বেগম জিয়া তারেক রহমানের সাথে দেখা করে দেশে ফিরেই জামাতের আমির, তখন মার্কিন প্রতিনিধির সাথে একটা বৈঠক ছিল। তারপরে তিনি বললেন রোজার আগে, মানে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে, প্রথম রোজার আগেই। তারপর 2 দিনের মধ্যে তিনি বললেন দুটি শর্ত পূরণ হওয়ার আগে কোনো নির্বাচন নয়, দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার। এবং তারপরে সম্প্রতি তিনি আবার বলেছেন যে যদি এই দুটি বিষয়ে জনমনে আস্থা তৈরি করতে না পারা যায়, সংস্কার এবং বিচারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনোভাবে এপ্রিল পার হতে পারবে না নির্বাচন, এপ্রিলের বেশি যা কোনোভাবেই উচিত হবে না। তিনি এরকম একটা অবস্থান জানাচ্ছেন। আপনার কি মনে হয় জামাতের অবস্থান কি নির্বাচন নিয়ে? জামাতকে কি বলবো বলেন, যারা আল্লাহকে বিক্রি করে ফেলতে পারে, যারা বলতে পারে ভোট দিলে পাল্লায় খুশি হবেন আল্লাহ, সেখানে তাদের বক্তব্যে গুরুত্ব আমি কেমনে দেব? তবে হ্যাঁ, জামাতে অনেক শিক্ষিত লোক, অনেক মানে কি বলে অভিজ্ঞ লোকের সমাবেশ হয়েছে। গত 20-30 বছরের রাজনৈতিক আন্দোলনে বা এই 40 বছরের বাংলাদেশে একমাত্র পড়াশোনা লেখাপড়া সিরিয়াসলি করছে জামাতের লোকেরা, আর কেউ সিরিয়াসলি লেখাপড়া করে নাই, সবাই এগ্রেসিভ করে গেছেন। কারণ জামাতে একটা বিশাল একটা কর্মী বাহিনী গঠিত হয়ে গেছে, যেই কর্মী বাহিনী একটা প্রশাসন চালানোর জন্য অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ। তাদেরকে যে কোনো জায়গায় কাজে লাগালে, যে কোনো জায়গায় কাজ দিলে তারা অন্য যে কোনো লোকের চেয়ে দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে। সেই ক্ষমতা, সেই কার্যক্ষমতারা গত 40 বছরে বাংলাদেশের রাজনীতিতে, 50 বছর বাংলাদেশের রাজনীতিতে তারা অর্জন করেছে, এবং তারা একটি ভালো কর্মী বাহিনী গঠন করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত রাজনীতিতে ক্ষমতা যাওয়ার মতো আস্থা, বিশ্বাস তাদের রাজনৈতিক নেতারা অর্জন করতে পারে নাই। রাজনীতিতে যারা মাঠে চলে আসতেছে তাদের প্রতি জনগণের আস্থা নাই। কারণ তারা যখন বলে ভোট দিলে পাল্লায় খুশি হবেন আল্লাহ, তখন জনগণের মনে প্রশ্ন জাগে যে আল্লাহকে খুশি পাল্লায় ভোট দিলে যদি হয়, তাহলে আর বাংলাদেশের সমস্যাগুলো তারা সমাধান করে না কেন? তাহলে বাংলাদেশের এইগুলো, এই তাহলে আল্লাহকে ওরা খুশি করে, আমরা ভোট পাল্লায় দিলে পরে আল্লাহ খুশি হবে? তাহলে এই যে অবিশ্বাস সৃষ্টি করেছে এই রাজনৈতিক বক্তব্যটা দিয়ে, এবং তারা যেভাবে ইসলাম ধর্মকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করে, তাতে মানুষ তাদেরকে রাজনৈতিকভাবে বিশ্বাস করে আস্থা রাখবে না। তবে আমি আবারও বলছি, তাদের বিশাল কর্মী বাহিনী আছে যারা ডেডিকেটেড ফর বাংলাদেশ, যারা শিক্ষিত। এবং আমরা দেশে বিদেশে, আমেরিকাতে দেখেন, 3টা ছেলেকে দেখেন, ইফ ইউ পয়েন্ট আউট 2 বেস্ট, 2টাই জামাতের। একটা বলবো না, 3টার মধ্যে 2টা বেস্ট খুঁজেন, 2টাই জামাতের। আমেরিকাতেও আপনি ওই নিউ ইয়র্কের ম্যানহাটনে গিয়েও যদি খুঁজেন, ওখানেও যদি খুঁজেন, দেখবেন ভালো ছেলেগুলা যারা লেখাপড়া করতেছে, ভালো ব্যবসা করতেছে, ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেছে, গিয়ে দেখেন ওরা জামাতের লোক, জামাতের ছেলেরা। এবং এখানে ঢাকার বারে যান, ঢাকার বিভিন্ন অফিসে যান, সচিবালয়ে যান, টিচারদের যান, দেখেন, আপনি কম্পিউটার শপে যান, আপনার এই ফার্ম গেটে কোচিং সেন্টারগুলো যান, যদি 3টা কোচিং সেন্টার চালায়, তো 2টাই জামাতের তাহলে তো লোকেরা চালায়। সমীকরণ তো তাহলে এভাবে মেলার কথা যে এত দক্ষ এবং যোগ্য পড়াশোনা জানা মানুষের হাতেই তো ক্ষমতা থাকা উচিত। কেমনে ক্ষমতা থাকবে? জনগণের আস্থা, জনগণের আস্থা তো নাই। কারণ ওর তো ভাড়াটিয়া, ওদের টাকা ছাড়া তো কাজ করে না। এরা তো কাজ করে টাকার বিনিময়ে, কোচিং সেন্টার চালায় কিসের বিনিময়ে? আপনার কথাগুলো তো বোঝার চেষ্টা করেন না। দক্ষ কর্মী বলছি, আমি কি বলেছি?
আমি খাঁটি বাংলাদেশে বলতাম দক্ষ কামলা, তাহলে আপনি বুঝতেন। হুম। আমি তো বলছি তারা দক্ষ কর্মী, তারা নেতা না, তারা দক্ষ কর্মী। আপনি একজন প্রোগ্রাম প্রডিউসার, নট ক্যামেরাম্যান। There is difference between cameraman and program producer. Program producer has to think, and cameraman has to just say on. There is difference. এখন ক্যামেরাম্যান যদি মনে করে যে আমি টিভি সেন্টার চালাই, আমার বুদ্ধিতে টিভি চলে, তাহলে তো ওই দেশটা ওই অবস্থা হবে। সরি ক্যামেরাম্যান ভাইরা, না, মাইন্ড তার করেন মানে না। তার মানে জামাতের কর্মী আছে, নেতৃত্ব কম। নেতৃত্ব নাই তো। নেতৃত্ব নাই, জি। নেতৃত্ব কই আছে বলেন? জি, নেতৃত্ব নাই জামাতের তো। বিষয়ে আপনার, বিশ্বাসযোগ্য নেতৃত্ব কে আছে? জি, কোথায় আমি, আছে? জি, কোন এলাকায় বিশ্বাসযোগ্য আছে? হ্যাঁ, কর্মী আছে, লাখো লাখো কর্মী আছে, এবং বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি দক্ষ নিবেদিত কর্মী আছে, একদম স্পষ্ট। যাদেরকে যে কোনো দক্ষ কাজে নিবেদিত কর্মী লাগাবেন। আছে, কিন্তু আমি শেষ করি, নেতৃত্ব নাই। শেষ করি, তাদেরকে যে কোনো কাজে লাগাবেন, যেখানে লাগাবেন তারা ভালো করবে। কিন্তু আনফরচুনেটলি তারা রাজনৈতিক নেতৃত্ব দিতে পারবে না, দেওয়ার জন্য তারা তৈরি হয় নাই। আর যখনই রাজনৈতিক নেতৃত্বের মধ্যে তারা আসতে যাবে, তখনই কন্ট্রাডিকশন হবে। তখন এতদিন যে গত 40-50 বছরে যে কথা বলে আসছে তারা, যে রাজনীতিবিদদেরকে তার বিরুদ্ধে যে ঘৃণা সৃষ্টি করেছে তারা, স্কুল কলেজ লেখাপড়া করতে গিয়ে, মাদ্রাসায় পড়তে গিয়ে রাজনীতিবিদদের বিরুদ্ধে যে ঘৃণা সৃষ্টি করেছে তারা, সেই ঘৃণিত চরিত্রে তারা চলে আসতে হবে। সেইটা তো সম্ভব হবে না, সেইটা তো না। আজকে যারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়ে গেছেন, জামাতের লোক, দক্ষ ভালো লোক, কিন্তু চালাতে দিতে পারতেছেন না। ঢাকা ইউনিভার্সিটিতে একটা অস্ত্রাগারে বানিয়ে ফেলেছেন। উনি তো ভিসি, দক্ষ ভিসি, অনেক অভিজ্ঞ না শিক্ষক, কিন্তু কই নেতৃত্ব দিতে পারতেছেন না তো। ওনার সিদ্ধান্ত সঠিক হচ্ছে না, ওনার সিদ্ধান্তগুলো তো সবাই মানতেছে না। কুয়েটে কি হয়েছে দেখেন, কি অবস্থা হয়েছে দেখেন। কাজে তারা তো নেতৃত্বে আসার মতো হয় না। হ্যাঁ, তারা কর্মী হিসেবে কাজ করতে পারবে। তাদেরকে বলে দেন পরীক্ষা নাও, তাদেরকে বলে দেন ক্লাস নাও, তাদেরকে বলে রুটিন বানাও, তাদেরকে বলেন চেয়ার বেঞ্চ টেবিল ঠিক করো, করতে পারবে। কিন্তু চালাতে হবে কেমন বিশ্ববিদ্যালয়, এটা তারা এখনো শিখে নাই, এবং তাদের শেখার সুযোগও কম। কারণ তারা আনফরচুনেটলি তারা টাকা ছাড়া কোনো কাজ করে না। কারণ এরা এমন একটা লোক যে আজান দিলে পরেও তারা আজানের টাকা নিয়ে আজান দেয়। তারা মসজিদ ইমামতি করে টাকার বিনিময়ে, তারা টাকা ছাড়া কিছু করে না। আমার মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যে দোয়া পড়াইতে হয়, সে দোয়াতেও টাকা দিতে হয়। আমার মার কবর জিয়ারত করাইতে গেলে, আমার বাবার কবর জিয়ারত করাতে গেলে, আপনার বাবার কবর জিয়ারত করাতে গেলে, যে মৌলভী সাহেবকে নিয়ে আসবেন দোয়া পড়াইতে, তাকেও টাকা দিতে হয়, তাকেও মুরগি ডাল দিয়ে রান্না করে খাওয়াইতে হয়। কাজে মানে এটা তাদেরকে তো তার যে কোনো পেশা, তাকে তো টাকা নিতেই হবে না? তাহলে পেশা তো আর রাজনীতি না, রাজনীতি পেশা নাই, পেশাজীবী তো রাজনীতিবিদ না। আচ্ছা, তাহলে তো ডক্টর ইউনূস সাহেব রাজনীতিবিদ হইতেন, তাহলে তো ডক্টর আলী রিয়াজ রাজনীতিবিদ হইতেন, তাহলে তো ওই কি বলে ওই যে যারা আজকে আমাদের পরিচিত আছে তারা রাজনীতিবিদ হতেন, তারা তো রাজনীতিবিদ কেউ না। তাহলে রাজনীতিবিদদের পেশা কি? রাজনীতিবিদদের ইনকাম হয় কি করে? রাজনীতি হবে কেন রাজনীতিবিদদের? রাজনীতি ইনকামের জন্য করে না। রাজনীতির পেশা মানে কি? রাজনীতিবিদ তো ইনকাম করবে কেন? তো আপনার ইনকাম ইনকাম না করলে রাজনীতি তার তো ইনকাম, নিজেকে চালাতে হবে, পরিবার চালাতে আপনার হবে। ইনকাম তো রাজনীতির ইনকাম। রাজনীতিতে এত লক্ষ লক্ষ কর্মী আছে, কিসের জন্য? তাদের ইনকামে তো রাজনীতি চলবে। সে চাকরি করবে কেন? তাহলে সে চিন্তা করবে কখন? সে চাকর হবে কেন? রাজনীতি চাকরি করবে কেন? রাজনীতিবিদ তো তার টাকা চিন্তা করবে না, তার খাওয়ার চিন্তা করবে না, বাসস্থানের চিন্তা করবে না, সব হয়ে যাবে। কারা করবে? এই আপনাদের মতো কর্মীরা করবে, নেতারা করবে। আপনারা তাদেরকে প্রপাগান্ডা করবেন, তাদের সম্বন্ধে কথা বলবেন, তাদেরকে জনগণের সামনে তুলে ধরবেন। সে কি বলবে? তারেক রহমান কি বলবে আমি গুড ম্যান? না ডক্টর ইউনূস বলবে আমি গুড ম্যান? আজকে ডক্টর ইউনূসকে গুড ম্যান বলার লোক নাই বলেই তো ডক্টর ইউনূস ভালো কাজ করেও গুড ম্যান হতে না, পারতেছেন না। কিন্তু তাহলে আমি এটা গুড মানে তারা বলবেন ঠিক আছে, কর্মীরা বলবেন বা সাংবাদিকরা বলবেন বা দেশের মানুষ বলবেন ঠিক আছে, কিন্তু চলবেন কি করে? আপনি তারেক রহমানের কথা বলছেন, তারেক রহমান, চলতে কি তারেক লাগে? রহমান চলছেন চলতে কি কি করে? লাগে? চলতে কি লাগে? অনেক কিছু, বিলাসী একটা জীবনযাপন তো তারা করছেনই। তাহলে আপনি কেন আছেন? আমি আপনাকে কেন টক শো করার সুযোগ করে দিচ্ছি? আপনাকে আমি টেলিভিশন চালানোর সুযোগ করে দিচ্ছি? কেন সুযোগ করে দিচ্ছি? আপনার অস্তিত্ব থাকবে না তো, তার একটা অস্তিত্ব না থাকলে। এই যে হাজার হাজার লন্ডনে কর্মচারী কর্মচারী কাজ করতেছে, দেখেন তো। আজকে তারেক রহমান বলুক তো, কালকে সকালে আমার 10 তাহলে কি লক্ষ এরা পাউন্ড সবাই লাগবে। টাকা দিচ্ছেন, সেই টাকা দিয়ে চলছেন এরকম? আর টাকা দিবে কেন ওরা? তাহলে
আমার বাবাকে আমি টাকা দেবো কেন? আমার চাচাকে আমি টাকা দেবো কেন? আমার মাকে আমি টাকা দেবো কেন? মাকে, বাবাকে, চাচাকে প্রতিপালন করা আমার দায়িত্ব। আমার নেতাকে প্রতিপালন করা আমার দায়িত্ব। আমার নেতা, মানে আপনি যদি বলেন বাবাকে টাকা না দিলে তো বাবার দেখা যাবে না, আপনি কালে বলবেন আপনার বাবার প্রফেশন কি, আপনার বাবা কেমনে চলে? না, আমি ব্যারিস্টার হয়েছি, আমার বাবা এখন বাইরে রাস্তায় ভিক্ষা করে খাবে না? কারণ বাবার কোনো কাজ নাই, বাবা বয়স হয়েছে। এই কোশ্চেনগুলো কোথায় পেয়েছেন আপনারা? সক্রেটিস কবে চাকরি করছিল? সক্রেটিস বাজার অভাব ছিল? না, কিন্তু আমাকে বলেন। তো জানতে হবে, আমাদের প্রশ্নটা করতে হবে। আমাদের কোন আপনারা নবী, আমাদের তাহলে কি আমাদের নেতা কোন নবী, কর্মীদের চাঁদা আমাদের বা কোন আমাদের কোন নবী খলিফা চাকরি করে বেড়াইতো? একমাত্র রসুল্লাহ, হযরত মুহাম্মদ ইসলাম প্রথম জীবনে উনি আহ, চাকরি করতেন, তারপর তো চাকরি করেন না। কিন্তু তাদের জীবন নিতান্তই দরিদ্র ছিল, যতটুকু আমার দরিদ্র সীমিত বলতে জ্ঞান। কি বুঝেছেন? দরিদ্র বলতে কি বুঝেছেন? এখনো কি উনি কি ওই 50 মণ ভাত খায় না 40 মণ তুম্বা খায়? হুম। উনি আপনি যতটুকু খান তার চেয়ে কম খায়। তো এইটা তো হলো একটা মেজর পারসেপশন, আখতার এটা যেমন একটা খেতে তো আর এত প্রপাগান্ডা, খরচ লাগে না, এটা চলাফেরা, জীবন পারসেপশন, মান। প্রপাগান্ডা। বুঝতে পারছেন না? কোন নেতা কাজ চাকরি করে বলেন? মোদি কি চাকরি করে? মোদি তো এখন মমতা প্রধানমন্ত্রী। ব্যানার্জি কি প্রধানমন্ত্রী কি চাকরি করে? তাহলে কি বেতন পায় প্রধানমন্ত্রী বলেন? হিসেবে তিনি বেতন পান, অবশ্যই বেতন পান। এর আগে কি পাইতো? এর আগে কি পাইতো? প্রধানমন্ত্রী রাষ্ট্রবন্ধু কি জি, পাইতো? আমি তো আসলে সেটাই জানতে চাই যে এই রাজনীতিবিদরা জানার চলেন তো কি কিছু না। করে। আপনার এই প্রশ্নগুলো তো অবান্তর, এই প্রশ্নগুলো তো অবান্তর, অপ্রাসঙ্গিক, উদ্দেশ্য প্রণোদিত। এগুলা রাজনীতিবৃন্দকে হাওয়া করার জন্য আপনারা করেন। আপনারা বুঝতে পারছেন উত্তরটা না? দেন, এখন উত্তরটা যদি দিলেই তো বুঝে যায় যে আচ্ছা ঠিক আছে, আপনাকে যদি আমাকে রাজনীতিবিদরা প্রশ্ন করা নেতাকর্মীদের হয়, চাঁদায় চলেন। আপনাকে যদি আমি প্রশ্ন করি তো আপনি মাইন্ড করবেন, কিন্তু আপনি আমাকে প্রশ্ন করতে মাইন্ড করেন না। না, আমি রাজনীতিবিদরা যদি পাবলিক প্রশ্ন ফিগার, করি আমরা তো যে প্রশ্ন করবই। আপনি রাজনীতিবিদরা পাবলিক সুন্দরিয়া ফিগার, তাদেরকে শুনেন, নিয়ে আমরা প্রশ্ন আমি যদি করবই। প্রশ্ন করি, আপনি টেলিভিশনে আসছেন, আপনার স্বামী সন্তান স্ত্রী আছে, আপনি সুন্দর হয়ে সাজ্জে আমার সামনে কেন আসেন? এই জবটা কি দিবেন? এটা ব্যক্তিগত আক্রমণ হয়ে গেল না? এটা ব্যক্তিগত উষ্ণ হলো না? কাজে আপনি তারেক রহমান কি করে চলে, এই প্রশ্ন করার মতো আপনার অবদ্ধতা কোথায় পেলেন? এই অশালীন প্রশ্ন করার মতো এই আচ্ছা, মানসিকতা কোথায় আপনার পেলেন? কাছে মনে হচ্ছে এটা তারেক অশালীন রহমান কিভাবে বক্তব্য। চলেন এই প্রশ্নটা এটা অভদ্র এবং অশালীন অশালীন। বক্তব্য। এইটা অশালীন বক্তব্য। তারেক রহমান কিভাবে চলে? আমি এটা শুধু তারেক অশালীন, রহমানের কথা বলি নাই অপযুক্ত কিন্তু বক্তব্য। মেজর আখতারুজ্জামান, আমি আপনি তাই বলছি বলেছেন, আপনি রাজনীতিবিদরা তাই কিভাবে বলেছেন চলেন। তারেক রহমান সাহেব আমি এত আমার শুরুর প্রশ্নটা ছিল, চলে কেন? আপনি তারেক রহমানের প্রসঙ্গ বললেন দেখে আমি তারেক রহমানকে বললাম, কিন্তু আমার প্রশ্নটা আমি ছিল বলি না, আমি বলি না, রাজনীতিবিদরা আপনি কিভাবে চলেন। বলছেন যে কোন রাজনীতি, আপনি বলছেন তারেক রহমান তাহলে এত সাংসদ কেমন চলে? আমি সেটা জয় বলছি, হুম। কিন্তু এই প্রশ্ন করে যে শালীনতা বিরোধী, অভদ্রচিত, এটা তো আপনারা রিয়েলাইজ করেন না, আপনারা বুঝেন না। এটা আমাদের দুঃখ, দুর্ভাগ্য। আপনার বরং রাজনীতিবিদের আমরা তো নেতা চাই, ছাড়া, আমরা তো আপনি চাই আমাদের রাজনীতিবিদ শুনেন, রাজনীতিবিদরা, আপনি আমরা তো চাই রাজনীতিবিদের মেজর নেতা, আখতারুজ্জামান ভাইয়া আমাদের ভাইয়া শুনেন, রাজনীতিবিদরা হবেন ভাইয়া স্বচ্ছ। শুনেন, ভাইয়া শুনেন, আপনার জন্মের সনদটা কিন্তু আপনি শুনুন না, আমার জন্মের সনদটা কিন্তু রাজনীতিবিদরা দেয়, হুম। এই ছোট্ট মেম্বার দেয়, ওই ইউনিয়ন বোর্ডের সেক্রেটারি দেয় না, ওই ছোট্ট মেম্বারটা আমার জন্ম সনদ দেয়। জি। তো রাজনীতিবিদদের জন্ম সনদ ছাড়া আপনার জন্মের অস্তিত্ব নাই। হুম। আর সেই মেম্বারকে প্রশ্ন করবেন বেটা তুমি চলবো কেমনে? তো এই যে অশালীন, যাই হোক, আমি এই অবুদ্ধচিত বিষয়টা আসলে বক্তব্য বুঝলাম না যে যে আপনি চলেন কি করে, এই প্রশ্নটা রাজনীতিবিদদের অশালীন কি করে হয়, রাজনীতিবিদরা এই অশালীন, প্রশ্নের উত্তরটা কেন অযৌক্তিক। দিতে পারবেন না যে আমার ইনকামের উৎস এটি স্বচ্ছ, সেটি তারেক আমি রহমান কেন হোক, সেটি ইনকাম, আপনি হন আমার বা আমার ইনকামের উৎসটা কি, এমন সময় কি? তা এখন আপনি রাজনীতিবিদের উৎস, আমি আপনাকে যে জিজ্ঞাসা করি, আমার ইনকামের আপনি উৎস আমি কয় বলতে টাকা ট্যাক্স পারবো। দেন? আপনি কয় টাকা ট্যাক্স দেন? আপনার যে সাংসদ আছে, আমি যদি ট্যাক্স ধরতে আসি তখন তো আপনি আমাকে খোঁজ ধরতে নিয়ে দেখেন, আসবেন, অনেক আপনি বেশি আমাকে শান শৌকত তদবির নাই আসবেন, মেজর আপনি আখতারুজ্জামান। আমার যাই কাছে, হোক, আলোচনার তখন বিষয়বস্তু আমি আপনি না, আমার আলোচনার কাছে, বিষয়বস্তু রাজনীতি। তখন আপনি আমার কাছে তদবির আসবেন, ভাই আমাকে বাঁচান। যখন আপনাকে পুলিশে ধরবে হুম। যে ভাই আপনার বাড়িতে এত বড় গাড়ি কোথায় পেলেন, তখন আপনি আমাকে ধরবেন ভাই বাঁচান। আপনি যখন আপনার এই ভাই যখন বোনের সম্পদ দিবে না, তখন রাজনীতি আসবেন যে আমি তো ভাই, বাপ মারা গেছে, আমার সম্পদ দিচ্ছেন না। কই একটা ভাইয়ের বিরুদ্ধে বলছেন? এই যে আপনাদের নারীদের বিরুদ্ধে পুরুষরা বলতেছে, আপনারা তো অর্ধেকের চেয়ে বেশি নারী, আপনারা আঙুল চুষছেন করে করে বসে বসে। আপনারা কেন বলেন না আই মৌলবীর বাচ্চারা, তোমরা যা বলো এটা ঠিক না, আমাদের অধিকার আমরা চাই? ও এখন আমাকে দিয়ে বলাবেন মৌলবীর বাচ্চা, ফলে আমাকে মৌলবীর বাচ্চা বলছে। আপনি কেন বলেন না যে আপনাকে কেন বলছে সে অধিকার দিবে না? হুম। আপনি কেন প্রতিবাদ করেন না? আপনারা মহিলারা কেন প্রতিবাদ করেন না? জি, প্রতিটা ঘরে তো মা এই আছে। প্রশ্ন আপনি তুলতেই পারেন মেজর আখতারুজ্জামান, এটি আপনি একটা যৌক্তিক প্রশ্ন তুলতেই পারেন, তবুও রাজনীতিবিদরা আমাদের প্রতিনিধিত্ব করেন, আমরা সবাই জনে জনে কথা বলতে পারি না বলে রাজনীতিবিদরা আমাদের পক্ষ হয়ে কথা বলেন। এই রাজনীতিবিদরা যখন এই মহিলাদের নিয়ে কাজ মাঠে নামবে, রাজনীতি নিয়ে মাঠে নামবে, সেদিন দেখবেন
আপনাদের অধিকার ফিরে পাবেন। জি, কিন্তু আমার প্রশ্ন সেদিন যদি এখানেও, তাহলে এখানে যাই এবার এই প্রশ্নটাতে আসি। রাজনীতিবিদরা মহিলাদের অধিকার নিয়ে কোথায় নামছেন? আপনি বলছেন মৌলভীরা, হ্যাঁ আমরা দেখলাম হেফাজতকার বিশাল সমাবেশ করলো 13 মে, মানে সেই 2013 মে মাসে যখন নারী নীতির বিরোধিতা করে সেই শাপলা চত্বরে একটা বিশাল সমাবেশ করেছে, সেটা নিয়ে অনেক কাহিনী আছে। আবার যখন এখন এই মেতেও 25-এর মেতেও নারী সংস্কার কমিশন বাতিলের প্রতিবাদে হেফাজত নামছে। কিন্তু মানে আমি যদি বলি বিএনপি কি করছে, আসলে বিএনপি কোথায়, এর পক্ষে বিপক্ষে কি বলছে? আপনি বিএনপি কে খুঁজে দোষারোপ করছেন বিএনপি কে। কারণ আপনি বিএনপি জনগণের আস্থার দল বলে আপনারা বলছেন। হেফাজতের যতগুলো লোক মাঠে আসছে হেফাজতের বা নাইদের যতগুলো আছে, তাদের সবার ঘরে কিন্তু তিনজন মহিলা আছে, তার স্ত্রী আছে, অনেকের মা আছে, অনেকের কন্যা আছে। এই তিনজন তো অতি স্বাভাবিক থাকার কথা, আর না হলেও সমান সমান আছে। এমন একজন তো দেখি নাই যে স্ত্রী ছাড়া আছে। হুম। আর যাদের স্ত্রী ছাড়া আসছে দিচ্ছে অল্প বয়সীগুলা, তাদের মানে ঘরে মা আছে। কই, তারা তো মার, স্ত্রীর, কন্যার অধিকার নিয়ে কথা বললো না। কই, তাদেরকে তো রাজনীতিভাবে কন্ডেম করলেন না, তাদেরকে বললেন না তো আপনারা, কেন তাদের প্রতি ঘৃণা প্রকাশ করলেন না? এখন চাচ্ছেন বিএনপি কেন বললো না? ও বিএনপিতে লাগাই দিবেন আপনারা ঝগড়া, আইনে পিটাপিটি করাবেন, মাঝখান থেকে সুযোগ নিবেন আপনারা, কি বড় আমাদের বড় আর কি নিউজ সুযোগ করবেন। মেজর আক্তারুজ্জামান, আমরা তো কোনো পক্ষ না। এই যে নিউজ রাজনীতিবিদরা করার সুযোগ, আমাদের পক্ষে কথা বলবেন। আবার 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 নিউজ করার সুযোগ, রাজনীতিবিদদের দোষ খুঁজে বেড়ানোর সুযোগ। এই দোষ খুঁজে খুঁজে আজকে পৃথিবীতে এনজিও সৃষ্টি হয়েছে। এনজিও কেন সৃষ্টি হয়েছে? যে সরকারি কর্মকর্তারা সঠিকভাবে কাজ করতে পারে না। আমরা দোষ সঠিকভাবে খুঁজবো বলে আপনারা মানে বলবেন না, মানে বা বিএনপি যদি বলি বলবে না, যদি এটি বেঠিক হয় মানে সেই প্রসঙ্গে বলবে না, বা যদি সঠিক হয় তার পক্ষে বলবে না। আমি যদি বেঠিক কোনো কাজ করি, তার জন্য আইন আদালত আছে। আমি তো আপনার কাছে রেসপন্সিবল না, আমি তো সাংবাদিক কাছে রেসপন্সিবল না। আমি যদি কারো কাছে ধান বিক্রি করি, কারো কাছে পাট বিক্রি করি, আমি যদি কারো কাছে যদি কলা বিক্রি করি, আমি যদি কারো কাছ থেকে কারো লজেন্স বিক্রি করি, কারো টিউব বিক্রি করি, টেলিভিশন বিক্রি করি, সেটা যদি সাব স্ট্যান্ডার্ড হয়, তাহলে ওই কিনুয়া বেটা বলবে এবং সে আমার প্রতিবাদ করবে, সে আমাকে জানাবে, না হলে সে আদালতে যাবে। আমি তো সে আদালতটাকে বন্ধ করে রাখছি, সে আদালতে আইনের শাসনটাই করতে দিচ্ছি না। এখন আমি সাংবাদিক ট্রায়াল হচ্ছে, এখন সবারই সংবাদপত্রের ট্রায়াল হয়ে যাচ্ছে, এখন তো রাজনীতি ট্রায়াল হচ্ছে না। এখন উকিলরা প্রেস কনফারেন্স করে, এখন তো উকিলরা আর জজ সাহেবের সামনে গিয়া আর্গুমেন্ট করে না। এখন কার ফাঁসি হবে কার ফাঁসি হবে না, এটা উকিলরা এখন আপনাদের প্রেস ক্যামেরার সামনে বলে দেয়। এখন বিচার তো এখানে হয়ে যাচ্ছে, ক্যামেরার ট্রায়াল হয়ে যাচ্ছে, আপনার সাংবাদিকরা বিচার করে বলতেছেন। কিন্তু আপনি কে রে ভাই? যেহেতু আমাদের দুর্বলতা আছে, যেহেতু রাজনীতিবিদরা আজকে এই যে একটা কথা বলতে পারেন, আপনার পেশা কি, আপনি কি করেন, আপনি চলেন কেমনে, এই প্রশ্নের জবাব দিতে পারেন না বলে তো আজকে আপনার কাছে মাথা নত করতে হয়। আর যারা জবাব দিতে পারে তাদের মাথা নত করতে হয় না, তাদের পিছনে পিছনে মিডিয়া চলে, তাদের পিছনে পিছনে মিডিয়া দৌড়ায়। তাদেরকে বলা হয় শামসুর রহমান না কি আছে না, ওই যে আমাদের একজন প্রধান উপদেষ্টার ওই যে কি প্রেস সচিব, জাতিকে এখন সংবাদপত্রে কিভাবে চলবে, কেমনে চলবে, ভাষা শিখাচ্ছেন, জ্ঞান শিখাচ্ছেন, শফিকুল আলম। মাত্রা শিখাচ্ছেন। হ্যাঁ, শফিকুল আলম সাহেব শিখাচ্ছেন, আপনার তার কাছে শিখতেছেন। আপনার এখন এতদিন পরে উনি এখন সংবাদপত্রে নতুন মানদণ্ড তৈরি করতেছেন, নতুন শিখাচ্ছেন, বুঝতে পারছেন না? যখন উনি যারা কে? ক্ষমতায় থাকেন তারাই হয়তো শেখান সাংবাদিকতা জিনিসটা। এটা হয়তো দুর্ভাগ্যের জায়গা। এই যে বুঝছেন, আজকে আপনারা রাজনীতিবিদদের বলতে পারেন। কাজেই